সকাল ৯টা। ব্রেকফাস্ট টেবিলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। টেবিল জুড়ে সুবাস ছড়াচ্ছে। গরম গরম পরোটা, বাটার টোস্ট, চিকেন সসেস আর মধুবড়া, প্যানকেকে গ্রান। পাশে রাখা আছে কাচের জগে তাজা কমলা রস আর চায়ের কাপে ধোয়া ওঠা দুধ চা। একপাশে রাখা ফুলের ছোট্ট একটি টব, যার সাদা টিউলিপগুলি বাতাসে দুলছে চিকচিক করে আলোতে। সিগনা টেবিলের কর্নারে এসে বসলো আর অন্যদিকে আমার পরিবারের সবাই বসলো। আমি সিগনার কথা রাখার জন্য দীর্ঘ ২০ বছর পর নিজের চাচু প্লাস মায়ের সাথে খেতে বসলাম। সিগনার মাথায় হঠাৎ একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। দেশেও তো কিছু করতে হবে। আমি কিন্তু বাপু ওই জাপানে যাব না, এই দেশেই থাকবো। তাই পারলে নিজের যোগ্যতে দেশে কিছু করে দেখান, তবে চাইলে নিজের বাবার ব্যবসায় যোগ দিতে পারেন। সিগনার এমন সাহসী কথা শুনে বাড়ির সবাই ভয়ে কাঁপতে লাগলো, কারণ আমার রাগ সম্পর্কে তারা জানে সব। সিগনার মনে মনে হাসতে লাগলো। এবার নিশ্চয়ই গাড় ধাক্কা দিয়ে আমায় বের করে দিবে। আমি কোনো রাগ না দেখিয়ে বললাম, ওকে, আমি আজ থেকে মিস্টার রনি মির্জার ব্যবসায় যোগ দিব। খুশি এবার? সিগনা অবাক হলে ভাবতে লাগলো, আপনার কেন রাগ করলো না? তবু আমাকে আরো রাগিয়ে দিতে বললো, মিস্টার রনি মির্জা কি বাবা বলুন। আমি দাঁতে দাঁত চেপে বললাম, পারবো না। পারবেন না? বলেই দেখুন না, প্লিজ প্লিজ। এত রিকোয়েস্ট করতে দেখে আমি শেষমেশ কোনো উপায় না পেয়ে বললাম, ওকে, আজ থেকে বাবা বলবো। তারপর খাবার খাওয়ার মনোযোগ দিলাম। সিগনা মুখ গোমরা করে খাচ্ছে আর পা নাড়াচ্ছে। আমি কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ ব্রু কুচকে গভীর গলায় বললাম, খাওয়ার সময় এমন পা নাচাতে তোমাকে যেন আর কখনো না দেখি, মাইন্ড ইট। সিগনা কাঁটা চামচটা নামিয়ে এক দৃষ্টিতে তাকালো আমার দিকে, কিন্তু কিছু বললো না, শুধু মুখটা আরো গোমরা করে ফেললো। আমি বাঁকা দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে বললাম, মাই ডিয়ার বিউটিফুল ওয়াইফ, আমি তোমার চালাকি ধরতে পারবো না? তারপর খাবার দাবার শেষ করে সিগনাকে বললাম রুমে যাওয়ার জন্য। সিগনা বললো, আমি কি একবারও বলেছি যে যাবো না? চলেন চলেন, রুমে যাচ্ছি। রুমে আসতেই আমি টান দিয়ে সিগনাকে সোফায় বসালাম আর একটা লম্বা শিকল এনে সিগনার পায়ে পরিয়ে দিতে লাগলাম। সিগনা হাঁ করে সব দেখছে। এই যে ক্যাবলাকান্ত, আপনি আমার পায়ে শিকল পরাচ্ছেন কেন? আমি কি কোনো পাগল যে শিকল পরিয়ে রাখতে হবে? মাই ডিয়ার বিউটিফুল ওয়াইফ, তুমি পাগল নও, তুমি পাগলি, বুঝতে পেরেছো? আপনি এভাবে আমাকে আটকে রেখে যেতে পারেন না। আমি সব করতে পারি মাই ডিয়ার বিউটিফুল ওয়াইফ। আপনি কিন্তু অতিরিক্ত করছেন মিস্টার আফনান। তা তো অবশ্যই করছি, কারণ অভদ্র বউকে বাগে আনতে হলে অবশ্যই একটু অভদ্রতাগিরি তো করতেই হবে, বুঝলে বোকা মেয়ে? এই, আপনি আমায় অভদ্র বললেন কেন? তারপর আমি বললাম, তোমাকে আমার কাছে একদিন বন্দি করে রাখবো, চিরদিনের মতো, দেখে নিও। সিগনা ঠুট কামড়ে রাগ চেপে বলল, আপনাকে আমি জাস্ট খুন করে ফেলবো মিস্টার আফনান। আমি হেসে ওর কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বললাম, করো না খুন বৌজান, আমি তো তোমার হাতে খুন হয়ে আছি। ৮ বছর আগে সেই পিচ্ছে মেয়েটার প্রেমে পড়ে এমনভাবে খুন হয়েছিলাম যে আজও তার প্রেমে আমার নিঃশ্বাস বইছে। তুমি চাইলে তোমার প্রেমে আজও মরতে রাজি। সিগনা কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ আটকে গেল ওর গলায়। আমি তার কপালে আরেকটা চুমু দিয়ে পিছনে সরে গেলাম। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কথা দিচ্ছি, তুমি শুধু অপেক্ষা করো, ঠিক আগের মতো। এই বলে সে দরজা দিকে পা বাড়ালো। সিগনা চুপচাপ বসে রইল, পায়ে শিকল পরা অবস্থায়। তার চোখে জল চিকচিক করছিল, মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে। ঘৃণা মিশ্রিত কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে মানতে পারছি না আপনার, একদমই পারছি না। কিভাবে পারলেন? বলে ফুপি ফুপি কেঁদে উঠলো। হেঁচকে তুলতে তুলতে বলল, কিভাবে আপনি আমাকে ছেড়ে এতটা সহজে চলে গেলেন আফনান? 8টা বছর আফনান, 1-2 দিন না, পুরো 8টা বছর আপনি দূরে ছিলেন। এই দীর্ঘ সময়ে একবারও আমার খোঁজ নেননি। এমনকি জাপান থেকেও ডিভোর্স দিতে ফিরেছেন। আপনি কি জানেন এই কয়েক বছর আমি প্রতিটা দিন কিভাবে বেঁচেছিলাম? আমি তো শুধু আপনাকেই চেয়েছিলাম, শুধু আপনাকেই। আর আপনি আমার ভালোবাসাকে পেছনে ফেলে আমাকে এমন ভাবে নিঃসঙ্গ করে দিলেন যা আজও আমি ভুলতে পারিনি। ভেবেছেন কখনো আমি কেমন ছিলাম? না, ভাবেননি, কারণ আপনি হয়তো কখনো আমাকে ভালোই বাসেননি। আপনি যদি জানতেন আমি কত রাত কেঁদেছি আপনার নাম ধরে, তাহলে হয়তো একটাবার হলেও ফিরে আসতেন এই কয়েক বছরে। হঠাৎ আমি হতদন্ত হয়ে রুমে ঢুকলাম। সিগনা তা টের পেল না। আমি নিচে বসে সিগনার চোখের পানি মুছে দিয়ে বললাম, কাঁদছো কেন বৌজান? সিগনাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরলাম আর বললাম, কেঁদো না জান, আমি জানি আমি অনেক ভুল করেছি, যার ক্ষমা হয় না, তবু ক্ষমা করে দাও না জান। চলো আমরা সুখের সংসার করি। সিগনা আমাকে জোরে ধাক্কা দিয়ে বলল, আমায় একদম জান বলে ডাকবেন না, ওকে? আপনার মুখে এমন জান ডাক শুনে আমার ঘৃণা লাগে, প্রচুর ঘৃণা লাগে। আমি তো এখান থেকে পালাবই। সিগনার কথায় আমি রেগে গেলেও তবু নিজেকে সামলিয়ে বললাম, পালানোর কথা একবারও চিন্তা করো না জান, কারণ পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো, তাই তুমি চাইলেও পালাতে পারবে না জান। পকেট থেকে একটা আইফোন, কিছু চকলেট ও কিছু আইসক্রিম বের করে দিয়ে বললাম, জান, ফোনটা নতুন কিনেছি শুধু তোমার জন্য, তাই ফোনটা দ্রুত অন করবা, কারণ আমি তোমাকে অফিসে পৌঁছেই কল করব। যদি আমাকে খুব বেশি মিস করো বা বোরিং লাগে, তাহলে সোজা টিভিটা চালু করে কার্টুন দেখবা। তোমার তো আবার কার্টুন না দেখলে পেটের ভাত হজম হয় না। এর বিপরীতে কিছু করলে তোমার কপালে দুঃখ আছে মাই মেরি জান। বলে যেভাবে হতদন্ত হয়ে রুমে এসেছিলাম সেভাবে চলে গেলাম। সিগনা চুপটি করে বসে বসে
নিচ্ছে, রাগের চোটে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। তোর সাহস কি করে হয় আমাকে এভাবে শিকল বেঁধে রাখার? এই তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, আমি তোকে এই কদিন এমন জ্বালান জ্বালাবো শয়তান তুই পাগল হয়ে যাবি। তারপর আমি বললাম, হায় আল্লাহ, এই পাগল নিয়ে আমি কিভাবে সংসার করব। হঠাৎ দরজা খুলে মিম হাতে 2 কাপ কফি নিয়ে ঢুকলো। মিমকে দেখে সিগনা আর নিজেকে সামলাতে পারলো না, মিমকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠলো। মিম থতমত গলায় বলল, আহ বাবি জান, তুমি এমন করে কেঁদো না, তোমার তো মাইগ্রেন বাড়বে এমন করে কাঁদলে। সিগনা নাক টানতে টানতে বলল, মাইগ্রেন বাড়লে বাড়ুক মিম, তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ তোমার ভাই আমাকে যা কষ্ট দিয়েছে তা এই মাইগ্রেনের তুলনায় অনেক বেশি। আমি আর পারছি না মিম, আমি বড্ড ক্লান্ত, আমার মনে হচ্ছে আমার মাথাটা কেউ আগুনের ভিতরে চেপে ধরেছে। তারপর মিম বলল, আহ মাই কিউট ভাবি, এভাবে ভেঙে পড়লে হবে, একটু শান্ত হও। কিভাবে শান্ত হব? দেখো না তোমার ভাই আমাকে কিভাবে শিকল পরিয়ে রেখে গেছে। আহ তোমার ননদিনী থাকতে তোমার কোনো চিন্তা নেই, ওয়েট এ মিনিট বলেই সিগনার পা থেকে শিকল খুলে দিল। সিগনা অবাক হয়ে বলল, তুমি কিভাবে খুললে বলো তো? আমি তো সেই কখন থেকে চেষ্টা করছি তবুও খুলতে পারিনি, আর তুমি খুলে ফেললে? মেরি ভাবি জান, এটা একটা ইউনিক টেকনিক, বুঝলা? তাই বলে চাবি ছাড়া খুলে ফেলবে? ভাবি জান, আমি আফনাম নফ মির্জার বোন, তাই এসব টেকনিক জন্ম থেকে আমার জানা আছে, তুমি শুধু দেখতে থাকো। তবে এবার চলো তোমাকে আমাদের ছাদ বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আনি, তবে তোমার সাইকো ফিরে আসার আগে তোমায় আবার শিকল বেঁধে রেখে দিতে হবে, তা না হলে তোমার সাইকো আমাকে কেটে কুটে নদীতে ভাসিয়ে দিবে। ছাদে নিয়ে গেলাম। তারপর সিগনা ছাদে উঠে দেখলো অনেকগুলো কালো গোলাপ লাগানো। সিগনা দেখে লাফিয়ে পড়লো কালো গোলাপের উপর। ইস কি সুন্দর কালো গোলাপগুলো। তারপর মিম বলল, ভাবি জান, তুমি আমার একটা কথা রাখবে? আরে ননদিনী, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি বলো কি বলবে। মিম, ভাবি জান, তুমি আমার রাগী বাইকে ছেড়ে যেও না, ও কিন্তু তোমায় অনেক ভালোবাসে, ও তোমাকে বিয়ে করতে চাইছিল কিন্তু দাদাজান মানেনি, তার এক কথা তোমাকে বিয়ে করতে হবে। ভাইয়া শেষমেশ নিরুপায় হয়ে তোমায় বিয়ে করে। আর দেখো ভাগ্যের কি খেলা, দাদাজান তোমার বিয়ের 2 দিন পর মারা গেল। দাদাজান মারা যাওয়াতে ভাইয়া অনেক কষ্ট নিয়ে জাপান চলে গেল, ফিরলো না গোটা 8 বছর। মা অনেকবার কল করেছে, মেসেজ করেছে, ভাইয়া রিপ্লাই দেয়নি। শেষমেশ বাবা গিয়েছিল জাপানে, কিন্তু ভাইয়া একদণ্ড কথাও বলেনি, কারণ ভাইয়ার ধারণা মা ও বাবা পরীক্ষা করে বিয়ে করেছে। সিগনা আফনানের ব্যাপারে এমন আশ্চর্যজনক কথা শুনে খানিকক্ষণ চুপ করে রইল। আচ্ছা, তোমার ভাইয়ার মাথায় এসব কে ঢুকাইছে? বড় ফুপি ভাবি, তিনি ইনিয়ে বিনিয়ে বুঝিয়েছেন মা ও বাবা পরীক্ষা করে বিয়ে করেছে। কি বলো এসব? মানুষ এত খারাপ হয় ভাবি? আফনান 8 বছর আগে একটা পিচ্ছি মেয়েকে ভালোবেসেছিল, কিন্তু সে জানতো না তার দাদা জান সেই পিচ্ছি মেয়েকে তার বউ হিসেবে রেখে গিয়েছিল, কিন্তু সে মুখ দেখা না কারণে আর সেটা বুঝতে পারেনি, তাই তাদের মধ্যে এতটা দূরত্ব চলে এসেছে। সে যদি একবার তার বিয়ে করা বউটার মুখটা দেখে যেত তাহলে আজকে তাদের দিনটা খুব সুখের হতো। তারপর আফনান অফিস থেকে রুমে এসে সিগনু তাকে জড়িয়ে ধরে বলল, সিগনুময়ী, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ছেড়ে ওই ফাহিমের কাছে যেও না, তুমি যা বলবে যা করবে আমি তাই করব, তাই শুনবো, তাও দয়া করে তুমি আমাকে ছেড়ে যেও না। শেষমেশ সিগনুময়ী বাধ্য হয়ে এখানেই থেকে গেল। তার মধ্যে ভালোবাসাটা উতাল হয়ে গেল। তাদের ভালোবাসা দেখে পরিবারের সবাই অনেকটা খুশি হলো।